মানুষটার নিরাপদ নয়, কেন এরা সবকটা একটা আবেগে জোশে রয়েছে, যে কোনো ঘটনা ঘটতে পারে। যেখানে ঘটনাস্থল ঘটিয়েছে এরা, সেখান থেকে 1.5-2 কিলোমিটার সরু রাস্তা হেঁটে হেঁটে যেতে হচ্ছে প্রচুর অনেকক্ষণ। তিনি কি আমার জানার দরকার নেই। প্রথম সাংবাদিককে মারুক, গণতন্ত্র হত্যা হোক, তারপর নয় জনপ্রতিনিধি হবে। উনি আমার কেউ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমি একজন সাংবাদিক হিসাবে আজ পর্যন্ত কোনো সহযোগিতা আমি চাইতে আসিনি। অনেক রকম বলছে তৃণমূলের চটিচাটা দালালে, বিশ্বাস করুন আমার সাথে কেউ কোনো একটা লিঙ্ক কেউ বার করতে পারবে না। আমি তৃণমূলের কেউ। অমুকজন মারা গেছে, গাড়ি পাচ্ছি না, এটা গাড়ি ভাড়া করিয়ে, কাচের গাড়ি ভাড়া করিয়ে দিয়েছে শ্মশানে পাঠানোর জন্য। তারা আজকে লিখছে তৃণমূলের চটিচাটা, এগুলোকে চিহ্নিত করা হোক, নতুন সরকার এসছে, নবান্নে যখন সাংবাদিক রেজিস্টার হবে যেন এই চটিচাটাটা জায়গা না পায়। এগুলো খারাপ লাগছে। গাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে, এখন পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। আমরা সাংবাদিক, আমরা আইনের ঊর্ধ্বে নই। কোর্ট তার বিচার করবে। সে জায়গায় আমার চোখের সামনে যেগুলো ঘটবে আমি এইভাবেই ঝাঁপিয়ে পড়বো। তাকে মারার আগে আমাকে মেরে দিক, তারপর তাকে মারাটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সাংবাদিক আসলে কি করেন? আপনি ঠিকই ধরেছেন, সাংবাদিকের কাজই হচ্ছে খবর জোগাড় করা। সাংবাদিক খবরের নেশায় সর্বত্র ছুটে বেড়ান। এই ছবি তো আমরা দেখে থাকি, এই ছবি আমরা তুলি বা আমরা জোগাড় করি বলেই আপনারা হয়তো দেখতে পান। ঘটনা হচ্ছে, সাংবাদিক কখনো কখনো খবর করতে গিয়ে খবরও হয়ে যান। এরকম ইনসিডেন্ট আপনারা হয়তো গত শনিবার দেখে থাকবেন। সোনারপুরে বিকেলবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন সেখানে নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে, সেখানে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, ডিম ছোড়া হয়, তাকে কার্যত মানুষজন তাকে ঘিরে বিক্ষোভ যেমন দেখিয়েছেন, কোথাও বোধহয় তিনিও ভয়ভীতির মধ্যে পড়েছিলেন, জনরোষের মধ্যে পড়েছিলেন। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিকভাবে কে বাঁচিয়েছিল জানেন? বা যে হেলমেটটি অভিষেকের মাথায় ছিল সেটি দিয়েছিল কে? ঠিকই ধরেছেন, এক সাংবাদিকই দিয়েছিল। আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। সেই সাংবাদিককে আজকে উপস্থিত করেছি যিনি অভিষেককে কার্যত বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন। সুমিত দে আমার সঙ্গে রয়েছেন। সুমিত, বেঙ্গল পলিটিক্স তোমাকে স্বাগত। তুমি নিজে সাংবাদিক, সংস্থা, তুমি বিভিন্ন জায়গায়, বঙ্গ লাইভ কলকাতা, সরি, তুমি বিভিন্ন জায়গায় কাজ করেছো, ফলে তোমার কম দিনের অভিজ্ঞতা নয়। এই সিচুয়েশনটা কি হলো, একটু শুরু থেকে গল্পটা বলবে? দেখো, কিছুই না, আমরা তুমিও সাংবাদিক, আমরা সাংবাদিকরা কি হয়, আমাদের একটা গ্রুপ থাকে, সাংবাদিকদের বাইরে ফিল্ড গ্রুপ থাকে, সেখানে আসে এবং পলিটিক্যাল গ্রুপগুলো, সেটা সিপিএমের গ্রুপ হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সবার গ্রুপে বিভিন্ন সাংবাদিকরা বিট ওয়াইজ তারা থাকে। তা আমরা একে অপরের সহকর্মী হিসাবে যে যে বিটে আছে, ভাই আজকে আমার, কালকে আমার ডিউটি পড়েছে, কী পড়ব, পেয়ে যাই। আগের দিন যখন পেয়ে যাই, শুক্রবার যে শনিবার উনি যাবেন, ওই নিহত পরিবার সঞ্জু কর্মকার সোনারপুরে নিহত হয়েছেন। সম্ভবত বাড়ির পরিবারের যা অভিযোগ ছিল, 4 তারিখে রেজাল্টের পর 5 তারিখ বাড়ি থেকে, বাড়ির অদূরে ডেকে নিয়ে গিয়ে একদল ব্যক্তি তাদেরকে মারধর করে, তারপর বাড়ি ফিরে আসে, চিকিৎসা নেয়, তার বেশ কটা দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থা সে নিহত হয়। সেই খবর ছড়িয়ে পড়া মাত্রই নিহতদের পরিবারের পাশে নামতে সম্ভবত 26 দিন পর হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, তিনি নিহতর পরিবারের পাশে দাঁড়াতে পথে নামবেন এই ঘোষণা তিনি করেন। প্রথম বেলেঘাটায় নিহতর পরিবারের সঙ্গে দেখা করে তিনি তারপর ওইখানে যান। সেই কথা মতন আমরা সাংবাদিকরা প্রত্যেকটা চ্যানেল ছিল, স্যাটেলাইট চ্যানেলগুলো থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া, ইউটিউব সবাই ছিল, তো সে জায়গায় আমিও যাই। আর আমার না, যেহেতু আমি আগে যে চ্যানেলগুলো চাকরি করতাম তারা গাড়ি প্রোভাইড করতো, আর এখন তো নিজের, তা সেই জন্য নিজের একটা খালি অ্যাভেঞ্জার বাইকটুকু রয়েছে। তা ওই অ্যাভেঞ্জার বাইকটা নতুনও নয়, পুরোনো বাইক আমার। ওই তা সেই জায়গা থেকে ওই অ্যাভেঞ্জার বাইক, ওই বাইকটা নিয়ে আমি সব জায়গায় যাই। এবং বিশেষ করে ওই যে হেলমেটের কথা তুমি বললে, হেলমেটটা হচ্ছে যে তোমার মনে পড়ে বেশ কিছু বছর আগে রাজ্যের শাসক দল ক্ষমতায় ছিলেন তৃণমূল কংগ্রেস, এবং তখন নবান্ন অভিযানে এই বর্তমান রাজ্য সরকারের যারা পুলিশ, তাদের কোনো অত্যাচারে, কোনো কারণে একে অপরের মধ্যে সমস্যা ঘটাতে ইট বৃষ্টি, পাথর বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ হয় এবং বেশ কিছু সিপিএম সমর্থক কর্মীদের মাথা ফাটে, তার মধ্যে মাথা আমারও ফাটে। সেই মাথা ফাটার পর থেকে, মাথায় এখন টাক পড়ে গেছে, চুল গজায়নি, মাথা ফাটার পর থেকে আমরা দেখেছি যে শিক্ষা হয়েছে যে এই রকম মারামারি দুর্ঘটনা যখনই অভিযান, বিকাশ ভবন অভিযান, নবান্ন অভিযান,
কালীঘাট অভিযান, এই অভিযানগুলো যখন হবে তখন থেকে আমি একটা হেলমেট কেউ নিজের 550 টাকা দিয়ে ময়দান মার্কেটে ওই ক্রিকেটের হেলমেট কিনতে পাওয়া যায়। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছে পুলিশ হেলমেট কেন ব্যবহার করছে সাংবাদিক। আমার ওই হেলমেটে কোথাও পুলিশ লেখা নেই, কারণ ওই আমি পুলিশ নই, তা আমি সাধারণ সাংবাদিক। তা সেই জায়গা থেকে ওই হেলমেটটা ক্যারি করি, কোথাও গেলে ওই হেলমেটটাই ক্যারি করি। আমরা ভোটের সময় নন্দীগ্রাম ভোট করেছি, দেখতে পাবেন নন্দীগ্রামে ম্যাক্সিমাম ওই হেলমেট ক্যারি করে সব জায়গায়। মানে যেখানে অশান্তির সম্ভাবনা আছে সেখানে তুমি হেলমেট নিয়ে যাও। অশান্তির অভিযান, ক্রাইম বিট মানেই অশান্তির অভিযান, হতেই পারে, না হওয়ারও কিছু নেই। তা সেই জায়গায় আমি ওই হেলমেটটা ক্যারি করি। সেম ওই হেলমেটটাই নিয়ে গেছিলাম আমরা এই যে বি গার্ডেন, সোনারপুর বি গার্ডেন যে জায়গাটা, ওইখানে প্রথম স্টিম অপারেশন আমি সহ আরও 2জন ব্যক্তি, এবং তার মধ্যে যে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের এবিপি আনন্দের আমাদের সিনিয়র দাদা, তা উনি আমার সাথে ছিলেন। সকালবেলা একটা স্টিম অপারেশন ওইখানে চালাই, যে স্টিম অপারেশনটা এটা এক্সক্লুসিভ থাকে আমাদের সাংবাদিকদের। বি গার্ডেন, সোনারপুর বি গার্ডেন যে আবাসনটা অর্থাৎ বাড়িটা, তার মধ্যে সামনে 2-4জন দাড়িওয়ালা ব্যক্তিকে দেখতে পেলাম। এবার সেই সময় আমরা দাড়িওয়ালা দেখতে পেয়ে কথা বললাম, আচ্ছা কথা বলা যাবে? বলছে হ্যাঁ বাবা আসো না, বসো না তোমরা সাংবাদিক বসো। আল্লাহ হাতে আমরা এই সাংবাদিক। তা ওরা আবার আই কার্ড দেখতে চাইলো, তখন আই কার্ডটা বার করে দেখালাম যে আমরা। উজ্জ্বলদার কাছে বুম ছিল, তা আর আই কার্ড লাগলো, আমার কাছে বুম নয়, যেহেতু আমি মাইক ব্যবহার করি, এরকম মাইক। তা আই কার্ড আমি বললাম হ্যাঁ। আমি বললাম কী হবে, কি আপনারা কোথা দিয়ে এসছেন? না আমরা মালঞ্চ থেকে এসেছি, কেউ মিনাখা, কেউ মালঞ্চ, কেউ সন্দেশে, কেউ সর্বে, এইসব জায়গাতে। কেন না, এইখানে অভিষেক ব্যানার্জি আসবে শুনছি, তো তাই আমরা। আপনারা কী করবেন, দাবি তুলবেন নাকি কিছু? কারণ সরকার তো আর তাদের নেই, তাদের কাছে কি দাবি তুলবেন? বলছে না কিছু চাওয়ার দাবি তুলবো না, 15 বছর চুরি করেছে সেই দাবি তুলবো আমরা। বললাম তাহলে কি করতে চাইছেন? তো দেখতে থাকো না কি করতে চাইছে, আজকে ছাল ছাড়াবো এরকম। তা আপনি তো 2-4জন, আপনারা বলছে না ভেতরে আসো। অবাক হলাম, আমাদেরকে ভেতরে নিয়ে গেল একটা হলের মধ্যে, হিন্দু মুসলিম সব মিলিয়ে মা বোনেদেরকে। যখনই গেছি এবং আমার মোবাইলে, আমার ফোনেই ভিডিও করা, যেই ভিডিওটা ঘুরিয়ে করছি ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে কেউ মুখে চাপা দিচ্ছে, কেউ মানে ক্যামেরায় মুখ দেখাবে না, কারণ পুলিশ একটা সিভিক পুলিশ ছিল না। ওই যে রেল গেট, কামরাবাদের ওইখানে ওই এলাকায় ঢোকার আগে রেল গেটের এপার ওপারে 2টো সিভিক থাকে, সেই সিভিকগুলোও সেদিন ছিল না। রেলগেট যিনি রেলগেটের কাজ করেন তিনি অভিযোগ করলেন। ভালো কথা। তখন আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর ওইখানে ভয়াবহ, যত সময় গড়াচ্ছে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। কেউ নতুন ডিমের ট্রে নিয়ে আসছে ভর্তি করে, ওই যে বলছে পচা ডিম ছিল না কিচ্ছু, ওই নতুন ডিমের ট্রে নিয়ে আসছে। কেউ ইট, কেউ তোল, কেউ লাঠি সোটা, যে যার মতন পেরেছে জোগাড় করছে, রাখছে, ভিড় জমাচ্ছে। ওর ওইখানে আমি প্রতিবাদী, আমি তো কোনো দলের মুখপাত্র নই যে আমি প্রতিবাদী কণ্ঠ তুলবো, সাংবাদিক হিসাবে ছবি করেছি যা পেরেছি। তারপরে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এবং রাস্তা খুব সরু, ওইখানে 4 চাকা গাড়ি যায় না। তা উনি কার্যত হেঁটেই আসছিলেন। তা একদল পিছন থেকে নোংরা ভাষা, কোথাও গিয়ে কেউ লাথি মারছে, কেউ ঘুষি, মানে বিভিন্ন দিক দিয়ে যখন চলা শুরু হলো, ওখানে একটা মন্দির আছে, মন্দিরের ওখানে উনি গাড়িটা রেখে, তখন কি করণীয় আমি আমার বাইকটা নিয়ে আমি যাচ্ছিলাম যে বাড়িটা 1.5-2 কিলোমিটার, যেখানে ঘটনাস্থল ঘটিয়েছে এরা, সেখান থেকে 1.5-2 কিলোমিটার সরু রাস্তা, হেঁটে যেতে হচ্ছে প্রচুর অনেকক্ষণ ধরে। তখন দেখছি যে আমাকে গাড়িটা নিয়ে ওখানে যেতে হবে। আমরা কি করি, কোনো র্যালি গেলে তার আগে গাড়ি নিই, নয়তো পিছনে নিয়ে স্পটে নিয়ে চলে যাই। তো গাড়িটা নিয়ে যাচ্ছে, দেখলাম না মানুষটা নিরাপদ নয়, কেন এরা সবকটা একটা আবেগে জোশে রয়েছে, যে কোনো ঘটনা ঘটতে পারে। তিনি কি আমার জানার দরকার নেই। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আমরা খবর করেছি, ডায়মন্ড আমরা সাংসদ হিসাবে খবর করেছি, বিভিন্ন সময় গেছে খবর করেছি, ওনার হট বাইট আমরা করিয়েছি, এটাই করেছি। সেটা দিলীপ ঘোষেরও করেছি, শুভেন্দুরও করে, সবার করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ, আমি যার খবর এতদিন ধরে করলাম, সেই মানুষটার, আমি দলের কর্মী নই, কিন্তু সেই মানুষটা আজকে মার খাবে, আমি কি করে দেখবো? আমি তখন ওনার সিকিউরিটিকে বললাম আমি হেল্প করতে পারি, আমার গাড়িতে বসান, যদি আমি কিছু কাজে লাগি আপনার। বসিয়ে আমি আমার হেলমেটটা নিয়ে আমি যখন দেখছি ওদের হাতে ইট, ওদের হাতে আপনার খালি বোতল, যখন এইগুলো দেখছি আমি তখন বাধ্য হয়ে আমি চিল্লেছি। ওখানকার যদি অডিও কেউ দিক চিল্লেছি কার্যত। এক কাজ করে ওনাকে হেলমেট পরিয়ে দিন, করান হেলমেট ওনাকে। এবার হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। আমার গাড়ি বড় করে কাছে প্রেস লেখা, সেই গাড়িটার গাড়ির পুরো কাজটা পুরো প্রথম প্রেস লেখা ভেঙে দিল, এ করলো ও করলো, কেউ গাড়ির চাবি বন্ধ করছে, কেউ স্টার্ট বন্ধ করছে, মানে যা অবস্থা। ওইখানে তার কারোর বুকের উপর দিয়ে আমি গাড়ি চালাতে পারি না, গাড়ি ফেলার চেষ্টা। তারপরে বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার সিকিউরিটি নামিয়ে নেয়,
নাবিনা কিন্তু ওনার জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি ছিল এবং যা জনরোষ ছিল ওইখানে পুলিশ, লোকাল পুলিশ না থাকাতে না ল অ্যান্ড অর্ডার কোথাও মেনটেন করা যায় না। তো সেই জায়গা থেকে আমি যখন দেখছি ওনার পুলিশের সংখ্যাও নেই, স্থানীয় পুলিশ নেই, ওনার দেহরক্ষীর সংখ্যা কম, তো মানুষটার কী হবে, তখন আমি আমার গাড়ির তোয়াক্কা না করেও আমার গাড়ি ফাড়ি ফেলে দেওয়ার পরও আমি ওনাকে জাপটে যে ধরেছি, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পথ জাপটে ধরেই হেঁটেছি। যে যেদিক দিয়ে পেরেছে মেরেছে, চোখে রক্ত জমাট আরও ছিল, এখন চিকিৎসা চলছে, পিঠে পুরো রক্ত, বিভিন্ন দিকে মার, এই যে কাঁধে হাত ছিল, ইটগুলো এইভাবে পড়েছে, তার কাঁধে ইট পড়েনি, এইগুলো পড়েছে যাতে ঘাড়ে যাতে না চোট লাগে আরে হ্যাঁ, আমি পুরো জড়িয়ে ধরে যে লাগুক, প্রথম আমার লাগুক। যদি ওরা মনে করে যে এটাই পরিবর্তন, তাহলে প্রথম সাংবাদিককে মারুক, গণতন্ত্র হত্যা হোক, তারপর নয় জনপ্রতিনিধি হবে। উনি আমার কেউ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রক্তের সম্পর্ক কেউ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমি একজন সাংবাদিক হিসাবে আজ পর্যন্ত কোনো সহযোগিতা আমি চাইতে আসিনি, না আমি স্বাস্থ্যসাথী কার্ড চাইতে এসেছি, না কিছু। তো অনেকে অনেক রকম বলছে তৃণমূলের চটিচাটা দালালে, বিশ্বাস করুন আমার সাথে কেউ কোনো একটা লিঙ্ক কেউ বার করতে পারবে না, আমি তৃণমূলের কেউ। সুমিত, তুমি যে ইনসিডেন্টের মধ্যে দিয়ে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচালে, কিন্তু সেদিন তো তোমার উপরেও বড়সড় কিছু ঘটে যেতে পারতো, মানে তোমারও জীবনে ঝুঁকি ছিল। হ্যাঁ, হতো। মানে সাংবাদিক যে শুধু খবর করেন তা তো নয়, মানে কোথাও কোথাও সাংবাদিক মানবিক মুখ হয়ে ওঠেন, যেটা তুমি দেখালে আর কি। মানে এই কারণ ওদের যে হিসাব ছিল, সামনের সারিতে সবকটা বিজেপির জেলা নেতৃত্ব, আমি সাংবাদিক, সামনের সারিতে বিজেপি জেলা নেতৃত্ব, যাচ্ছে কে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, হেরে যাওয়া দল। তাহলে এটাও রাজনীতি দল, এটাও রাজনীতি দল, এরাও ঝান্ডা নেয়নি, ওরাও বলছে ঝান্ডা নেবো না, ঝান্ডা ছাড়া আমরা লড়াই দেবো। তাহলে সেই জায়গায় আমি তো সাংবাদিক, আমি কেন একটা মানুষকে বাঁচাবো না? গণতন্ত্রের তো কোথাও লেখা নেই যে একজনকে পিটিয়ে মারা হবে আমি দাঁড়িয়ে দেখবো। এই ইনসিডেন্টের পর তোমার সঙ্গে অভিষেকের যখন কথা হলো, তখন অভিষেক কি বললেন তোমায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুতর খুবই চোট সেদিনকে পেয়েছিলেন, সবাই এটা দেখেছে যে ওনাকে দ্রুততার সাথে ওইখানে পিটিয়ে মেরে দিত ওনাকে। ওই ঘরটার মধ্যে যখন বসে কার্যত টার্গেট করে বাইরে দিয়ে বাঁশ, লাঠি, শাবল দিয়ে ঘর ভাঙার চেষ্টা, ওই ঘর ভেঙে যদি ওরা ঢুকতে পারতো, তাহলে হয়তো ওই সঞ্জু কর্মকারের মা, সঞ্জু কর্মকারের বাবা, সঞ্জু কর্মকারের বোন সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমরা একসাথে ওইখানে আমাদের মৃত্যু হতো। পুলিশকে, আমি নিজে সাংবাদিক, আমি সাংবাদিক বলেই সাংবাদিক পরিচয় দিয়ে আমি নিজে কতবার ফোন করে হেল্প চেয়েছি, কন্টিনিউ রেকর্ডিং আছে ফোনে। হ্যাঁ, আমরা পাঠাচ্ছি প্রায় 1.5-2 ঘন্টা পর বিএসএফ এর কাজ করে, পুলিশের কাজ করে, কোনো রকমে আমাদেরকে ওইখানে উদ্ধার করে। অভিষেক কি বললেন তোমায় তারপর? অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানালেন যে আমি এত বছর ধরে সাংবাদিকতা দেখছি, সাংবাদিক হিসাবে তুমি আজ যেভাবে, তাহলে এই ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু সত্যি তাই উনি ধন্যবাদ জানিয়েছেন, ঠিক কথা। উনি সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা, হ্যাঁ, উনি ধন্যবাদ জানিয়েছেন। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী না, মমতা বন্দ্যোপাধ্যায় উনি বললেন যে কাজটা করেছি অ্যাজ আ সাংবাদিক হিসাবে, এটা আমার চোখের সামনে থেকে ওইটা আমার করা উচিত বলেই। এখনকার তো অনেক কিছু বদল হয়েছে, তা সেই জায়গা থেকে আমি যে এখনও সেই জায়গায় দাঁড়িয়ে এখনও সেই সহানুভূতি, সেই মানবিকতাটা দেখিয়েছি, তার জন্য অশেষ তিনি ধন্যবাদ দেখে। উনি আমাকে কি ধন্যবাদ জানাবেন বলুন না? উনি এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যথারীতি উনি আমার মায়ের বয়সের থেকেও বেশি, তা উনি আর ধন্যবাদ জানাবেন কেন? তা তবু উনি ধন্যবাদ জানিয়েছেন আমাকে, এবং সর্বরকম আমার লাগা চোট উনি নিজে দাঁড়িয়ে থেকে, ভেলভিউ হসপিটালে নিজে দাঁড়িয়ে থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভাইয়েরা, আকাশ থেকে শুরু করে সবাই, পুরো পরিবারটা ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়ে সবাই মিলে আমাকে ট্রিটমেন্ট দেওয়া, সঙ্গে সঙ্গে সুবিধা অসুবিধায় জানা, ট্রিটমেন্ট দেওয়া, এবং যে ওষুধগুলো, আমার তো নিজের পোর্টাল, ইনকাম হয় না, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওষুধ কেনা ব্যবস্থাটাও, ওষুধগুলো কিনে দিয়েছে। এছাড়া কিছু না, ধন্যবাদ অবশ্যই জানিয়েছে, এবং তারা সত্যি অবাক হয়েছে ওই জিনিসটা দেখে। হেলমেটের মধ্যে দেখবে ইট, যে ইটটা মারা হয়েছিল, যদি হেলমেটটা না থাকতো, ওনার আমরা বারবার খবর করেছি, চোখের অপারেশন করিয়েছেন, হ্যান করেছেন, সেই জায়গাটা লাগলে এই জায়গাটার আজীবন কালের জন্য উনি আর চোখে দেখতে পেতেন না, পুরো শেষ হয়ে যেত অত বড় ইটটা। কিন্তু আবার এটাও ঠিক, যদি ওই হেলমেটের একটু সাইড হতো, তাহলে আমারটা যেত।
গেছে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত অক্ষত অবস্থায়, এবং তার হাত ঘড়ি, আমার গলার চেন, আমার ঘড়ি আংটি সব। একটা জিনিস তবে সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, অনেকে বলছেন যে যদি এই ঘটনাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না হয়ে অন্য কারোর ক্ষেত্রে হতো, মানে তিনি যদি বড় নেতা নাও হয়ে যদি ছোট নেতাও হতেন, তুমি একই ভূমিকায় কি তোমাকে দেখা যেত? একই ভূমিকা যারা আজকে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইপো চোরের চটি চেটেছে, সোশ্যাল মিডিয়ায় অনেকে ভালো লিখছে যে ছেলেটা সাংবাদিক হয়ে যা করেছে বিশাল ব্যাপার, হ্যান ত্যান, অনেকে ভালো। আবার অনেকে এমন লিখছে যে চটি চাটা চোরের হ্যান ত্যান ম্যান। আমার খুব ভালো লাগছে, কারণ কি বলুন তা, আমিও চাই, বিশ্বাস করুন, আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো, সারা বছর 365 দিন ও নেগেটিভ থেকে শুরু করে হেন কোনো রক্তের প্রয়োজন পড়লে পরে না, আমি লোক জোগাড় করে ডোনারকে নিয়ে যাই রাত 2, 2:30, 3টের সময়তেও। আমি সারা বছর এইগুলো চলে, তখন এইগুলো নিয়ে কেউ লেখে না, কিন্তু এই একটা রাজনৈতিক ছাপ তার ভাইপো বলে রয়েছে বলে এত লিখছে চোরের চটি চাটি। ভালো কথা, ভগবান করে তাদের কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু আমি আমার চোখের সামনে যদি ওই যে আজকে চটি চাটা লিখলো, ভাইপোর চটি চাটা, এই কালো জামা, সেও যদি বিপদে পড়ে না, এইভাবে প্রাণ দিয়ে বাঁচাবো। সেটা অগ্নিমিত্রা পল হতে পারে, সেটা শ্রমিক ভট্টাচার্য হতে পারে, সেটা আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে পারে, হোয়াটএভার, কেউ হতে পারে। দেখুন, আমি আক্রান্ত হওয়ার পর, ওই ঘটনার আক্রান্ত হওয়ার পর ফিরদৌস শামীম, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, তিনি আমার রক্তের কেউ নয়, তিনি সঙ্গে সঙ্গে খবর নিয়েছে, ভাই তুমি কেমন আছো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি খবর, ভাই তুমি কেমন আছো। প্রত্যেক কটা আইনজীবী থেকে শুরু করে বেশ কিছু পুলিশ লেভেল, কোনো রং হয় কোনো রং না, তো রং নয় বলেই তো সবাই খবর নিয়েছে। তাহলে সেই জায়গা থেকে খালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়, আমার চোখের সামনে এরকম যেটাকে দেখবো, যেমন দেখবো, তাকে প্রাণে বাঁচাতে আমার প্রাণ শহীদ হলে হব। এটা কি বলে তোমার ওই ঘটনাটা ঘটার পর, মানে আমরা তো হয়, মানে ধরো সাংবাদিকরা আমরা সারাক্ষণই কিছু না কিছু ঘটনার মধ্যে দিয়ে যাই, কখনো ঘটনা বড় হয়, কখনো ঘটনা ছোট হয়। আমরা যখন ঘটনার অভিঘাত যখন পেয়ে যাই, তখন আমাদের কাছে খানিকটা ট্রমার মতন থাকে যে এত বড় একটা ঘটনার মধ্যে ছিলাম। হ্যাঁ, পরের দিকে হয়তো সেই স্মৃতি হয়তো ফিকে হয়ে আসে, কিন্তু তুমি তো সদ্য ওই ঘটনাটার মধ্যে দিয়ে বেরিয়েছো, তোমার কাছেও কি এটা খানিকটা ট্রমা হয়ে রয়েছে? প্রচুর। আমাদের বেশ কিছু সহকর্মীরাই, এখন তো সাংবাদিকতা বলে তো খুব কম মনে করা হচ্ছে, মানে এতদিন আমার সাথে সহকর্মী হিসাবে কাজ করলো, তার হসপিটালে বেডের দরকার পড়লে ফোন করেছে, ভাই রক্ত পাচ্ছি না, গিয়ে রক্ত দিয়েছি। ভাই বেড পাচ্ছি না, গিয়ে বেড দিয়েছি। ভাই আমার অমুকজন মারা গেছে, গাড়ি পাচ্ছি না, একটা গাড়ি ভাড়া করিয়ে, কাচের গাড়ি ভাড়া করিয়ে দিয়েছি শ্মশানে পাঠানোর জন্য। তারা আজকে লিখছে তৃণমূলের চটিচাটা, এগুলোকে চিহ্নিত করা হোক, নতুন সরকার এসছে, নবান্নে যখন সাংবাদিক রেজিস্টার হবে যেন এই চটিচাটাটা জায়গা না পায়। এগুলো খারাপ লাগছে। আবার বেশ কিছুজন বলছে পেলে তো পিস পিস করবো, ভাইপোর সাথে এটাও শ্রীঘরে যাবে। যাবো ভাইপোর সাথে শ্রীঘরে, সমস্যা নেই, আমি সাংবাদিক। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 11 দিন আমার মা আমাকে গর্ভে রাখতে পারিনি, তাহলে আমাকে জেলে কিভাবে রাখবে? মিথ্যা কেস দিলেও নেবো। আমি কোনো এমন অপরাধ করিনি, একজন জনপ্রতিনিধিকে বাঁচি, একজন মানুষকে, জনপ্রতিনিধি ছাড়লাম, সে জনপ্রতিনিধি নয়, সে মানুষ। একটা মানুষকে বাঁচাতে গিয়ে যদি আমার বিপদ হয়, আর যদি লোকে মনে করে আমাকে পিটিয়ে মারবে, লোকে যদি মনে করে আমাকে জীবনে মেরে দেবে, মেরে দিক না, আমি খোলা ঘুরি। আমার কোনো, আমি তো সাংবাদিক, আমি তো নেতা নই আমার দেহরক্ষী থাকবে, আমি সাংবাদিক, আমি বিন্দাস বাড়িতে যাচ্ছি আসছি, গাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে, এখন পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, মেরে দিক, সমস্যা। তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাকে যখন ফোন করে, যখন এই রাস্তায় যখন এসে পৌঁছালাম আমি, তখন তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই বেরিয়ে এলে। মানে তুমি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছো বা আছো, মানে এর পেছনে কি কোনো কারণ আছে? না, কোনো কারণ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলতে এখনও গিয়ে দেখতে পাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসাধীন রয়েছেন, সূত্র মারফত খবর পেয়েছি, এটা আমার চোখে দেখা নয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখতে গেছিলেন। হাজারো ক্যামেরা, হাজারো ইউটিউব পোর্টাল সব ছিল, তেমন সেই সাংবাদিকের রোলে আমিও ছিলাম। তাদের স্থান যেখানে গার্ডরেল করে দিয়েছে, কারোর বাড়িতে তো আর ঢুকে যেতে পারে না, আইসিইউতে রয়েছেন তিনি, তা সেইখানে তাদের এখতিয়ার যত দূর, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এখনও পর্যন্ত আমারও এখতিয়ার তত দূরই এখনও। আচ্ছা, কারণ আমি সাংবাদিক। এখনও গিয়ে দেখুন, এই যে আপনি ইন্টারভিউ নিতে আসবেন বললেন, ওইখানে এখনও
কম করে 15টা সাংবাদিক রয়েছে। আচ্ছা, ওরাও যেখানে ছিল আমিও সেখানে ওদের সাথে বসেছি, চা খেয়েছি, ঘুরেছি, ওদের মাঝখান দিয়ে ফোন এলো, আমি একটু সরে আচ্ছা, মানে এলাম। তোমার রুটিন বদলায়নি, তুমি সাংবাদিকতা যেমন করছিলে একদম। আজও তুমি সকালবেলা বেরিয়েছো তোমার সাংবাদিক। কাঁধের ঝোলাটা নিয়ে সাংবাদিকতা আমি করবে বলে। এখনো সাংবাদিক। মানে এই যে ধরো আমাদের একটা কথা বলা হয় না যে সাংবাদিকের কলমই শেষ কথা বলে কার্যত, মানে অনেক ক্ষেত্রে তো বলা হয় যে কলম বোধহয় তলোয়ারের থেকেও ধারালো অনেক সময়। তো তুমি যে কাজটা করেছো সেটাও তো কম ধারালো কাজ নয়। তো দুটো আজকে একসঙ্গে মিশে যাচ্ছে, মানে তোমার সাংবাদিকতার সত্তার সঙ্গে তোমার সাহসী হয়ে ওঠার সত্তা, দুটো একসঙ্গে মিশে যাচ্ছে। তুমি কি আগামী দিনে এই দুটো সত্তাকেই এগিয়ে নিয়ে যেতে চাও? প্রথম আমি মানুষ, আমি সাংবাদিকতা যদি আমাকে কোনোদিন ছাড়তেও হয় ছাড়তে রাজি আছি, কিন্তু এই যে সোশ্যাল ওয়ার্ক, এই যে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে থাকার জন্য, কারো রক্ত লাগলে রক্ত দেওয়ার জন্য, সে যত বড়ই কুখ্যাত দুষ্কৃতী হোক না কেন, সে যত বড়ই চোর, যত বড়ই ডাকাত হোক না কেন, তাকে পিটিয়ে মারার অধিকার সাধারণ মানুষের না, তার জন্য আদালত আছে। আমরা সাংবাদিক, আমরা আইনের ঊর্ধ্বে নই, কোর্ট তার বিচার করবে। সে জায়গায় আমার চোখের সামনে যেগুলো ঘটবে আমি এইভাবেই ঝাঁপিয়ে পড়বো। তাকে মারার আগে আমাকে মেরে দিক, তারপর তাকে মারাটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমার চোখের সামনে মারতে দেখলে আমি কিন্তু ছাড়বো না। সাংবাদিক তাহলে আসলে কি? এই সাংবাদিকতা শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। আজ খানিকটা বোধহয় আপনারা বুঝতে পারলেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।